নমস্কার, সবাইকে নমস্কার। শুভ সন্ধ্যা। আজ আমরা দুজনে চিন্তা করেছিলাম যে এই করোনা প্রাককালে ঘরবন্দি মানুষ, আমাদের দেশে চলছে লকডাউন দীর্ঘ 14 দিনের, অন্তত কিছুটা সময় কাটাই। আর একসাথে সময় কাটানোর সময় আসলে খুব কম পাই। তাই আজকে মনে করলাম কিছু কবিতা পড়ি, আর আমাদের যারা শুভান্নদায়ী তাদের সঙ্গে কিছুটা সময় কাটাই। এপার বাংলা ওপার বাংলার যে আমরা বাঙালি ভাই বোনেরা, তাদের মেলবন্ধন ঘটুক, এটাই ছিল আজকের ইচ্ছা। এবং সে কারণেই আমরা আমাদের এই ফেসবুক লাইভটি শুরু করতে যাচ্ছি। জানি না কেমন হবে। আর একটা কথা আমি বলে রাখি, আমি বারবার বলি এই কথাটা, আমি কিন্তু আবৃত্তিকার নই, আমার সহধর্মিনীও আবৃত্তিকার নয়। আমরা দুজনে নিছক একটা আনন্দের জন্য এটা করেছি। ভুল ত্রুটি যাই হোক না কেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে কবিতাগুলো শুনবেন। আমি 20 মিনিটের বেশি হয়তোবা সময় নেব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই লাইভ অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। নমস্কার। আসুন এই ভয়াবহ করোনার বিধ্বস্তি ছবলের সময় অন্তত মানসিকভাবে কিছুটা নির্দোষ আনন্দে সময় কাটাই। প্রসঙ্গত বলে রাখি যে আজ আমি আর অমল বিশ্বাস দুজনে কবিতা পাঠ করব। যাদের কবিতা পাঠ করব সবাই আমরা এক পরিবারের মানুষ। তারা হলেন আমার বড় ভাসুর, আমার বড় জা, ননদ, আমি এবং উনি। এটা আমার ফেসবুক লাইভের প্রথম প্রোগ্রাম। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার কথা আমি আগেই বলে ফেলেছি, সেও বলল, কারণ দুজনে অনুষ্ঠানটি করছি তো। তাকে বলছি যে সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে অন্তত আমাকে কিছু বলতে দাও। আমি কিছু বলছি। লকডাউনে আছি, মন সত্যি বড্ড বিপর্যস্ত। এখানে ওখানে মানুষ মারা যাচ্ছে, তাই মাঝে মধ্যে সময় কাটাচ্ছি একান্ত আপন এই কবিতাকে নিয়ে। সবাই শুনবেন, কিন্তু একটু সময় দেবেন, আপনারাও শুনবেন, আমরাও পড়ব। আপনাদেরকে ন্যূনতম যদি আনন্দ দিতে পারি, আমরা দুজনেও আনন্দ পাব। তাহলে আসুন শুরু করা যাক। আমি প্রথমেই যে কবিতাটা পড়ছি তার নাম জলজ শৃঙ্খল। কবি ডাক্তার তপন বিশ্বাস। দাদার কবিতার মধ্যে অনেক মেসেজ থাকে এবং প্রত্যেকটা কবিতা সহজ ভাষায় লেখা, তবে কবিতার গভীরতা বেশ। জলজ শৃঙ্খল, ডাক্তার তপন কুমার বিশ্বাস। একটা সমুদ্র কিনতে চাইলাম, তুমি বাদ সাধলে, বললে আমার চোখে ঝর্ণা আছে। দুটো কলম কিনতে চাইলাম, তোমার আঙুল তুলে বললে আমি আঙুল কেটে কলম বানাবো, রক্তে লিখবো তোমার গান। জোনাকি রাতের বাউন্ডুলে আলো ধরতে ছুটলাম, তুমি বললে যেও না, উঠোনে সুন্দরীদের গন্ধ পাচ্ছি। আমি যে বিকিয়ে দিলাম স্বাধীনতার সারা বছর, প্রেমহীন ঘরবন্দি মানুষগুলো স্বেচ্ছা নির্বাসন। কথা বলি, কেউ গোলাপ নিলে নিও না, ঠকবে। এ শ্রাবণে আমাকে একটিও কবিতা দিও না, মিলিয়ে নিও। আসছে ফাল্গুনে কেউ ঘরে থাকবে না, তখন পৃথিবীতে থাকবে একটা পূর্ণ চাঁদ। তুমি পড়েছ ঠিকই, এবং এই কবিতায় আমি দেখলাম কতকগুলো অনুভূতি। যে কলম কিনে দিতে চাচ্ছে, কলম না, আঙুল কেটে কলম তৈরি করে দেবে। আরেকটা জিনিস যেন কি ছিল, সেটা হলো দুটো কলম। আরেকটা ছিল সমুদ্র কিনতে চাইলাম, বাদ সাধল, চোখে কি আছে, ঝর্ণা। সত্যি এই উপমাগুলো আমাকে অনেক ভাবায়। আমি দাদার কবিতা, আমি যখন ইন্ডিয়াতে যাই, বারাসাতে থাকি,
আমি দাদার কবিতাগুলো পড়ি আর দাদাকে মাঝে মাঝে বলি যে তুমি যদি ওই সেই 15-16 বছর থেকে আজকে বই বের করতে, তাহলে তুমি মহাকালের সাক্ষী হতে। সত্যিই তার কবিতাগুলো অবর্ণনীয় কবিতা, অত্যন্ত উঁচু মানের কবিতা। দাদাকে আমি এই দূর থেকে প্রণাম জানাচ্ছি। এবার আমি একটি কবিতা পড়ছি। আমার কবিতাটি প্রকাশ পেয়েছে মেঘের রং শীত দ্বিতীয় খণ্ড কাব্যগ্রন্থে। কবিতার নাম এখনো নতুন। আমার নামকরণে আমি আগে একদিন একটি কবিতা লিখেছিলাম যে কবিরা কখনো বৃদ্ধ হয় না। আগে আমি বলেছিলাম কবিতা কখনো পুরাতন হয় না। অর্থাৎ এই একটা জিনিসই, যার জন্ম এবং মৃত্যু এই সময়কালে সে চির নতুন, কবিতার কোনো মৃত্যু নেই। আমার কবিতার নাম গুহা থেকে এলাম। গুহা থেকে এলাম, ছুঁয়ে দেখো মাটি, সবুজ পাতা, মানুষের গন্ধ, জোটবদ্ধ জীবনে সাম্যের বাণী। অথচ নেই মার্ক্সবাদ, লেনিনবাদ, বক্তৃতার জন্য সাজানো নেই। নির্দিষ্ট জমি নেই, ভিন্ন পরিবার নেই, ঘর নেই, ধর্মগ্রন্থ নেই। প্রহরে প্রহরে পরিবর্তিত স্তোত্র নেই। কি আছে সেখানে? নির্ঘাত আছে পাথরের বুকে জলজ কবিতা, একদম বর্তমান, একদম জীবন্ত, নির্ভেজাল প্রেম। অমর কবিও আছেন, কি অপূর্ব হাসি তার গুহার দেওয়ালে, এখনো নতুন। গুহা থেকে এলাম, ছুঁয়ে দেখো আরণ্যক সুখ, সহমর্মিতা বোধ, সূর্যের তেজে জৈবনিক ঈশ্বর। তাদের নির্দিষ্ট ধর্মগ্রন্থ নেই, আড়ম্বর খচিত প্রার্থনা কক্ষ নেই, পুরোহিত নেই, ঘণ্টার ধ্বনি নেই, তাদের অবিশ্বাস নেই, পুঁথিগত বিদ্যা নেই, মানুষে মানুষে তঞ্চকতা নেই। শুধু আছে নৈসর্গিক আনন্দে উচ্ছল হৃদয় নির্যাস, প্রেমে পরিপূর্ণতা, সর্জিক দৃষ্টি, বুনো সৃষ্টি জুড়ে সুন্দর ইতিহাস আছে। আদিম কবিতা মিশে আছে মৃত্তিকার বনে, যা সর্বদাই নতুন। আমার এই কবিতাটির একটি বিষয়বস্তু এই যে আমরা বর্তমানে আধুনিক, নিজেদেরকে আধুনিকতাবাদ, আধুনিক সমাজের মানুষ আমরা, কিন্তু আমার মনে হয় যে আজ থেকে হাজার হাজার বছর আগে যারা গুহায় ছিল, তাদের না ছিল ধর্মগ্রন্থ, না ছিল উপাসনালয়, কিছুই ছিল না। তারা বনে বাদাড়ে ঘুরে বেড়াতো, কিন্তু তারা আমাদের মতো এত অসভ্য ছিল না। অর্থাৎ যত বোধ, যত জ্ঞান পাপী, তা বর্তমান সমাজেই বেশি বিচরিত। আমরা এই সমাজকে সেই গুহার সমাজে নিয়ে যেতে চাই, অর্থাৎ সত্য, সুন্দর, সাবলীল একটি মানবতাবাদী সমাজ তৈরি করতে চাই। এই ছিল আমার কবিতার মূল বক্তব্য। ধন্যবাদ। কবিতা পড়া বা লেখার অভ্যাস আমার কোনোদিনই ছিল না। শুধু কবি অমল বিশ্বাসের অনুপ্রেরণায় ও 2015 সালের তালপাতা গ্রুপের কিছু শ্রদ্ধাভাজন কবি সাহিত্যিকদের স্নেহধন্য হয়ে আমি কবিতা চর্চা শুরু করি। তার মধ্যে এনামল কবির পান্না ভাই কবি ও ডাক্তার ভাস্কর সাহা দাদা। পরবর্তীতে আমার শ্রদ্ধেয় স্যার সত্যরঞ্জন মল্লিক, ফেসবুকের বন্ধু প্রদীপ বিশ্বাস, আশাফুল আলম ভাই আমাকে কবিতা লেখার অনেক সাহস জুগিয়েছেন। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। এবার আমার লেখা একটা কবিতা আমি পড়ছি, পরে কথা হবে। দীর্ঘ নিঃশ্বাসের শ্বাস আজ পড়েনি ওই চৌকাঠে, যদি ফিরে যায় নিজের ঘরে, শব্দটা শুনে নিও কান পেতে। কেউ তো ডেকেছিল, শুধু পরে কথা হবে, লেখা ছিল শেষ চিঠিটায়। চারিদিকে ধূসরতা আর কাকের ডাক, একটু একটু করে অমাবস্যার আধার সবুজের ঘরে ম্লান চোখে তাকায়। নীলাকাশে আজও উড়িনি কোনো রঙিন ঘুড়ি,
শুধু উকি দিয়ে যায় নীল খামটা। সাদা কাগজের পরে সাক্ষী দেয় নীল রঙের আঙুলের ছাপ। শুধু দৃষ্টির বিনিময় ছিল সেই রাতে। চাওয়া পাওয়ার ডালিতে পূর্ণ ছিল শুক্ল পক্ষের দ্বাদশীর চাঁদ। এই তো সেদিন পশা সাজিয়ে ডেকেছিলে। ভেবেছিলাম কচি পাতা গজাবে, আধো বুলির হাট বসবে। সেই চুপচাপ চৌকাঠে আর কড়া নাড়ার শব্দ নেই। শুধু ধূসর সময়, শেষ চিঠির শেষ লাইনটার আর কি ছিল কি জানি। সত্যি এই যে কবিতাটি, আমি তার ব্যাখ্যার আগে আমি বলি যে প্রেম এমন একটি জিনিস যে কি ছিল কি জানে। অর্থাৎ স্মৃতি সবাইকে নাড়ায়, আমাদেরকেও নাড়ায়। এমন একটা বয়স থাকে, সেই বয়সে যাকে দেখি তাকেই ভালো লাগে। সেই ভালো লাগাটা আমার মনে হয় মৃত্যু পর্যন্তও কেউ ভুলতে পারে না, সম্ভবত মানবী বিশ্বাসও পারেনি। তাই বলে আমার আক্ষেপ নেই, আমার খেদ নেই, কারণ আমরা দুজনে বিশ্বাসী এবং চরম বিশ্বাসী হয়ে খুব সুন্দরভাবে আছি। আমি এবার যে কবিতাটি পড়ব, এই কবিতাটি আমার শ্রদ্ধেয়া বড় বৌদি, যাকে আমি সবার সামনে বলছি আমি মায়ের সাথে তার তুলনা করি। সে এত ভালোবাসে, এত স্নেহ করে যে আমি মাঝে মাঝে মনে করি আমার মা নেই, কিন্তু একটি মা আছে, আমার বৌদি আছে। আমি তার একটি কবিতা পড়ছি। তার বয়স হয়ে গেছে অনেক, আমারই প্রায় সমবয়সী। সে এখন সেই গ্রামে ফিরে যেতে চায়। সে ধরনের একটি কবিতা। কবিতার নাম মেঘের পাতায় নিখিল দা। নামকরণেই 100-তে 100। আমি কবিতাটি পড়ছি এবার। পুতুলের বিয়ে ছিল সেদিন, আকাশে শ্রাবণ মেঘের ভেলা। আমবনে কত কেঁদেছি অদিন, দুপুরে বেলা বর বউ খেলা। কোমরে পেঁচিয়ে মায়ের রঙিন শাড়ি, মনে পড়ে তোমার নিখিলদা? মায়ের বকুনি, কোথায় ছিলি লক্ষ্মী আমার সারা বেলা? মায়ের আঁচলে লুকিয়েছি মুখ, ফুপিয়ে কেঁদেছি শুধু, বর বউ খেলেছি দুজন। মাগো, পুতুল ভেঙেছে নিখিলদা, বকে দাও ওকে, বকে দাও, খুব করে বকে দাও। আমি খেলবো না ওর সাথে আর কোনো দিন। কোথায় সে আম্বন, ধুলো মাখামাখি? কোথায় ভাঙা পুতুল, জামরুল ডালে? কোথায় সেই শুক পাখি চুলের বেনিতে? কোথায় সেই ভাট ফুল? নিখিলদা, বলো না কোথায় তুমি? যেখানেই থাকো ঠিকানাটা দেবে, লিখে দিও শ্রাবণ ব্যথায় মেঘের পাতায়। এখন এখানে কবির কল্পনা। নিখিলদাকে যদি আমরা মনে করি নিখিল বিশ্ব, আমরা তাও করতে পারি। যদি মনে করি সেই খেলার মানুষ, তাও করতে পারি। এজন্যেই কবির ভাবনার সাথে পাঠকের ভাবনা অনেক সময় মেলে না। এবারের কবিতাটি আমি মানবীকে পড়ার জন্য অনুরোধ করছি। মানবী, পড়ো। কবি অমল বিশ্বাস সারাদিন কবিতা লেখেন, লিখেই আমাকে পড়ে শোনান। কখনো ব্যস্ততার কারণে শোনার ইচ্ছেই থাকে না, কিন্তু শুনতেই হবে। কখনো রান্নাঘরেও চলে যান কবিতা শোনাতে। কখনো রাগ হয়, কখনো অভিমান, আবার আনন্দও হয়। উনার কবিতা অনেক কঠিন ভাষায় লেখা, সত্যি আমি বুঝি না, মানে বুঝিয়ে দিলে বেশ বুঝি। যাই হোক, উনার লেখার একটা কবিতা আমি পড়ছি, দেওয়া নেওয়া। অমল বিশ্বাস। সামনে নেব, দেওয়া নেওয়া দুই আমার আছে। পথ ঘুরে ঘুরে এলে জেলের জালে ধরা পড়বে শ্যামলা মুখ। ঢাল বেয়ে পথ নেমে এলে সামনে নদীর জলে ফের কলকাকলি। সমস্যার উদ্বেগ নেই,
সেদিন গল্পচ্ছলে অভিমানী দৃষ্টিতে চিত্তায়িত হয়েছিল কামনার সঙ্গীতের শ্রদ্ধাবোধ। একটা নরম মন স্পর্শ করেছিল চোখ। কল্পনার হাতের তালুতে যখন আনমনে আঙুল ঘুরোচ্ছিলাম, চোখের জলছবিতে দেখলাম চিরচেনা যুগলবন্দী সুখ। শ্যামলা রঙের মুখে ঘনিষ্ঠ ঠোঁটের ছাপ। সে সম্মতি দিয়েছিল দেয়া আর নেওয়ায় যা আমার দুই আছে। কবিতাটি মানবী যে কথা বলল, আমি কিছুটা একমত যে তোমার কবিতা খুব কঠিন হয়, আমি বুঝি না। বিষয়টা হলো, আমার শব্দ তো সোজা, শব্দ তো সবই বাংলা শব্দ, এর ভিতরে হিন্দি, ইংরেজি, পার্সি কোন শব্দের ঘটনা নেই, সবই বাংলা শব্দ। তাহলে বোঝে না কেন? আমার মনে হয় মন দিয়ে পড়ে না। অর্থাৎ একটা কবিতাকে বুঝতে গেলে একটা নারীকে যেমন বুঝতে হয়, ঠিক একটা কবিতাকে সেভাবেই বুঝতে হয়। একটা নারীকে বুঝতে গেলে একটা পুরুষের জীবন চলে যায় 25 বছর, 30 বছর, পুরো সংসার, তারপরেও কিন্তু সে বোঝে না ওই নারী কি চায়। আসলে নারী চায় একটু, সামান্য একটু ভালোবাসা। কবিতাও চায় সামান্য একটু ভালোবাসা। এই কবিতাকে যদি আমরা ভালোবেসে পড়ি, আমার মনে হয় যে কোনো কবিতাই বোধগম্য হবে এবং ভালো লাগবে। আমি তাহলে এবার কবিতাটি পড়ছি। কোনটা? আমার বড়দার কবিতা, ডাক্তার তপন কুমার বিশ্বাসের কবিতাটি। দাদার এই কবিতাটি পড়ার সময় আমি একবার ভেবেছিলাম যে কবিতাটি পড়ব না, আবার ভাবলাম যে না, পড়ি। কারণ এই কবিতার চেয়ে তার আরেকটি কবিতা ছিল, যে কবিতাটি চিরকাল আমার কাছে দাগ কেটে থাকবে। সেই কবিতাটির নাম ছিল আমি মাতৃ আশ্রমে থাকবো। আমি মাতৃ আশ্রমে থাকবো। কিন্তু সেই কবিতাটি আমি না পড়ে অন্য একটি কবিতা পড়ছি, যে কবিতাটির নাম চিঠি। আজ বাউল দুপুরে তোমার চিঠি পেলাম, মাটি ফুঁড়ে উঠে আসা, আকাশ থেকে বটের ঝুড়ি বেয়ে নেমে আসা। সে চিঠি সাদা হাঁসের মতো প্রাণ ভরা, সে চিঠি রঙিন ঘুড়ির মতো ডানা মেলে। দিনমান অপেক্ষায় যা মেলে না, বৃষ্টি ভেজা পায়রা যে খবর দেয় না, আমি পেয়েছি চৈত্রের দুপুরে তোমার বৈশাখের আমন্ত্রণ। আমি বলেছিলাম আমার খামে ঠিকানা লিখো না। ঈশ্বর আমাকে বলেছিলেন তোমার কোনো প্রার্থনা আমি ফেলতে পারবো না। যারা সযত্নে পথ ভোলে তারাই চিঠি না পেয়েও বলতে পারে চিঠি পেয়েছি। এখানে একটা বিষয়, শেষ দুটো লাইন, যারা সযত্নে পথ ভোলে তারাই চিঠি পায়। এখানে আমি একটা সন্ন্যাস ব্রতের দিকে চলে গেছি, যে আমি চলছি চলছি, কোন দিকে যাচ্ছি, আমার দিক নিশানা কোন দিকে? আসলে আমি দিকভ্রষ্ট। কিভাবে দিকভ্রষ্ট? আমি জাগতিক দিকভ্রষ্ট, কিন্তু আমি ঈশ্বরের দিকভ্রষ্ট না। আমি সেদিকেই যাচ্ছি। তখন ঈশ্বর আমাকে বলছেন তোর ঠিকানা লাগবে না, তোর ঠিকানা আমার কাছেই আছে, যেহেতু তুই পথভোলা প্রেমিক। ধন্যবাদ। আমি এবার দিদি কবিতা পড়ছি। দিদি অনেক সহজ এবং সুন্দর ভাষায় কাদামাটির গন্ধ জড়ানো গ্রামের স্মৃতিচারণ করতে বেশ ভালোবাসেন। তার বিরোহী মেঘ কবিতাটা আমি পড়ছি। বিরোহী মেঘ, ডাক্তার দীপালি বিশ্বাস। চলো বৃষ্টিতে, চলো জল কাদা মাটিতে, শ্রাবণের হাসিতে, এসো একবার হারাতে প্রকৃতির কুসুম কোমল ভিটাতে। সময় চলে যায় পশ্চিমে, সুদূর পশ্চিমে, মানুষ চলেছে অন্তিমে, অসহায় অন্তিম সাগরে। পুরনো শ্রাবণগুলোর কথা কেউ বলে না, কাক ভেজা দুপুরটা আর সেও ফেরে না। চলো একবার খুঁজে দেখি, সারা গায়ে শাড়ি মাখা ভিজিয়ে, যদি মেঘ আসে দিয়ে যায় সেদিনের চাবিখানি লুকিয়ে।
বাহ, এখনো আমাদের সাথে অনেকেই এসেছেন, অনেক বন্ধুরা আমাদের অনেক সুন্দর সুন্দর মন্তব্য দিচ্ছেন, যদিও মন্তব্যগুলো পড়া আমাদের খুবই উচিত। তারপরে সমস্ত মন্তব্যগুলো ভালোভাবে ভালো করে বোঝা যায় না। অনুষ্ঠান পরিকল্পিত, ঝুলে পড়েনি, পরিকল্পিত অনুষ্ঠান না, অনুষ্ঠানটি হঠাৎ। আমি কোনো পরিকল্পনা দীর্ঘ সময় ধরে কিন্তু করি না। আমরা এই কবিতা পড়বো, এটা আমি বললাম যে একটা কাজ করি দুপুরবেলা। আমরা কয়েকটা কবিতা পড়ি, কারণ আমার সংসারে আমার বড়দা, বড় বৌদি, আমি, আমার গিন্নি, আমার বোন, এরা সবাই কবিতা লেখে, অর্থাৎ কবিতা চর্চা করে। তা আমি বললাম যে এদের কবিতা নিয়ে আমরা যদি একটা কবিতার অনুষ্ঠান করি, অসুবিধা কি হয়? তা তখন বললো তাহলে করো। তখন ওইগুলো আমি মোবাইলে সেট করলাম, এতটুকুই আমি কাজ করেছি। এবং এর কোনো রিসাইটেশন বা মহড়া দেওয়া এসব কিছুই করিনি, কারণ আমি তো আসলে বললাম আবৃত্তিকার না। কিছু না করে যেটুকু হচ্ছে আপনারা সেটুকু গ্রহণ করলে আমি খুব খুশি হব। এবার আমি আমার বৌদির দ্বিতীয় কবিতাটি পড়ছি। বৌদিরে মনে পড়ছে খুব, কিন্তু মনে পড়ে কি হবে, করোনায় বর্ডার সিল, যেতে পারছি না। এবং না যেতে পারে আমি না, তার কবিতাটি পড়ার আগে একটা কাজ করি, আমি মানবী বিশ্বাসের একটা কবিতা পড়ে নিই। কবিতার নাম ছবি আঁকা। ওই যে বলেছিলাম প্রেম, প্রেম ছাড়া বিশ্বে কি আর আছে, ভালোবাসা ছাড়া বিশ্বে কি আর আছে, যার হৃদয়ে ভালোবাসা নেই তার কিচ্ছু নেই। হাজার হাজার টাকার মালিক, হাজার হাজার টাকার সম্পত্তি, 10 তলা, 20 তলা, 25 তলা বিল্ডিং, অ্যাকাউন্টে কত টাকা আছে নিজে জানে না, সংসারে শান্তি নেই। এইটা আমরা চাই না। আমরা চাই সংসারে শান্তি থাকুক, আমার একতলা থাকুক কি কুড়ে ঘর থাকুক। এই কবিতাটি ও ছবি আঁকে। কার ছবি? ওই প্রেমের, হয়তো বা নৈসর্গিক প্রেম। কবিতাটি একটি আবহাওয়া আছে, একটা ছন্দ আছে, তবে অন্তমিলবিহীন ছান্দিক এই কবিতাটি। ব্যস্ত ছিলাম তুমি যখন দূরে ছিলে, তখন আমার ভাবনা ছিল এলোমেলো, একটু চাওয়া একটু পাওয়ার সুর সেধেছে, রঙে রঙে কৃষ্ণচূড়ার রংটি পেল। ব্যস্ত যখন তুমি আমার একটু কাছে, আগের মতো ভাবনাগুলো আর সাধে না, তোমায় পেয়ে এই সময়ের সুরগুলো সব একটু করে হারিয়ে গেল, মন বাঁধে না। আগের দিনের ভালো লাগা ব্যস্ত ছিল, তোমার জন্যে পথের দিকে চেয়ে থাকা, সেই সময়ের স্বপ্নগুলো স্বপ্ন তো নেই। ভাবছি তোমার দূরত্বটাই ছবি আঁকা। ওই যে একটা কথা বলে যে যত দূরত্বে থাকে তত তার প্রতি আকাঙ্ক্ষা বেশি থাকে, এবং এ যারা আবেগপ্রবণ মানুষ তাদের ভেতরে এই জিনিসটা জন্মায় বেশি। খুব ভালো লিখেছে। এবারে আমি যে কবিতাটা পড়ব সেটা হচ্ছে আমার ননদ আরতি বিশ্বাস। দূরের প্রেম ভালোই ছিল, কেন যে তুমি কাছে এলে, কবি আরতি বিশ্বাসের লেখা ভালোই তো ছিলাম, ভালোই তো ছিলাম আরতি বিশ্বাস। এক টুকরো মেঘ, ভালোই তো ছিলাম তার সংলাপে, অযথা আসলে কেন, কেন এলে ছন্দ পতন ঘটাতে, ভালোই তো ছিলাম। কেন এলে, কেন এলে আচমকা দক্ষিণা বাতাসে, কেনই বা ফুটালে ফুল এই নিস্তরঙ্গ বুকের অন্তরালের কলি হয়ে। নিজের আবেশে বেশ তো ছিলাম, নিজের স্বপ্নের ঘরে, কেন তুমি এসে পাপড়ি দিয়ে মেলে চলে গেলে, মলিন দৃষ্টি নিয়ে আমার নির্ভীত বাগানে, সরিয়ে দিয়ে নীল প্রজাপতি, ভ্রমর আর পাখির উড়ন্ত ডানার রং, কেন এলে। আচ্ছা, তাহলে কি না আসাই ভালো ছিল? কবি আরতি, সে আমার বোন, ছোট বোন। সে সকালবেলা আমি তাকে বললাম যে দুপুরে আমরা একটা ডিসিশন নিছি, তুই একটা কবিতা পাঠাতে পারিস? তা বললো দাদা আমি তো লিখতে পারি না। তাহলে যা পারিস তাই লিখে দে, এটা আমাদের পারিবারিক কবিতা।
তা তখনও বললো আমি পাঠাচ্ছি, যা হয় তাই পড়ে দিও কিন্তু। আমি বললাম ঠিক আছে, এবং সেভাবেই তার কবিতাটি পড়লাম। তারও ওই একই কথা, কেন এলে? আরে বাবা, না এলে তো সংসার হয় না, ধর্ম হয় না, কিচ্ছু হয় না। এজন্য মানুষ আসবে, সেটাকে মানিয়ে নিয়ে চলতে হবে, এই হলো আমাদের ধর্ম। আমি এবার শেষ কবিতা পড়ছি, মেঘের রং শীত, এই বই থেকে আমার লেখা কবিতাটি। অসম্পন্ন রমণ রোমন্থন, তুমি নেই, ঘুম ভাঙানোর শব্দ নেই, এই ওঠো বলার শ্রীমতী নেই, সাবলীল স্পর্শ নেই। আশা আছে খবর আসতে পারে, আকাশের নীল কান্ত অক্ষরে, অভিলাষী দৃষ্টিতে, উচ্ছল শব্দমালায়, রোমান্টিক মিষ্টি কণ্ঠে, দোলাতে পারে স্বরলিপির তার, ভোলাতে পারে অন্ধকারের ভৌতিকতা, স্বপ্নের সুবোধ চৈতন্যে সৃষ্টি আছে। খবর আসতে পারে জলতরঙ্গে মুক্তোর মণিহার, প্রত্যুষে সূর্য কিরণে, অসম্পন্ন রমণ রোমন্থনে, দীপ্ত আহ্বানে। ঘুম ভাঙাতে পারে ব্যথিত চোখের, রাঙাতে পারে হাসির অভ্যুদয় মুখ, সৃষ্টির নৈবেদ্য দানে। স্বপ্ন আছে, খবর আসতে পারে পুনরায় চুম্বনে, কবিতার নম্র ওষ্ঠধারে, সৃষ্টি হতে পারে কনকাঞ্জলি, নিয়মিত প্রেম, লেখাতে পারে সর্বহারায় প্রেমের উষ্ণায়ন, শেখাতে পারে কবিতার স্তোত্র পাঠ, শৈল্পিক চিত্ত বিনোদনে। তুমি আছো, হারানো পথের ছায়ায় আছো, স্বপ্ন সমুদ্রের নীল জলে আছো, বিনিশুত বন্ধনে আছো। অর্থাৎ যাকে ভাবা যায়, যাকে অন্তরে একবার রাখা যায়, যাকে মস্তিষ্কে একবার ধারণ করা যায়, তাকে ভোলা যায় না। এমন অনেক মানুষ আছে যে আজ থেকে 50 বছর আগে চিনতাম, তার স্মৃতিটা হঠাৎ করে ধাক্কা মারে। আনন্দের স্মৃতি খুব কম থাকে, দুঃখের স্মৃতি থাকে বেশি। যাই হোক, আমরা দুজনে মিলে, আমি আর তুমি, কবিতার অনুষ্ঠানটা শেষ করলাম। আশা করি ভালো লাগুক আর নাই লাগুক, আপনারা কিন্তু ভালো বলবেন, এটাই আমি নিজের থেকে আশা করছি। আর এই করোনাকালে আমাদের বাংলাদেশের অবস্থা চরম খারাপ এখন। চরম বলতে কি, ইন্ডিয়াতে কিছুদিন আগে যেভাবে হয়ে গেছিল ঠিক সেরকম ইন্ডিয়াতে এখন কমে গেছে, আমাদের দেশে বেড়ে গেছে। খুব সাবধানে আছি, আপনারাও সবাই সাবধানে থাকবেন। আর এই ফেসবুকে যারা আমার শ্রদ্ধেয় কবি ভাই, কবি দাদা, যারা আমার বন্ধু বৎসল, যারা আমার ছোট বোন, যারা আমার মেয়ের মতো, সবার কাছে অনুরোধ, তোমরা একটু সময় পেলে কবিতা চর্চা করো, মনের কথাগুলো লিখে ফেলো, দেখবে মন হালকা হবে। মন হালকা করার একমাত্র ওষুধ হলো কবিতা, কবিতা এবং কবিতা। সবাইকে পুনরায় সান্ধ্য শুভেচ্ছা। সমস্ত ফেসবুক বন্ধুরা, কেউ ভাই আছেন, বোন আছেন, শ্রদ্ধ স্যার আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার যদি কবিতা পড়তে যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মার্জনা করবেন। নমস্কার। নমস্কার। আসছি।